Hey there everyone, আসসালামু আলাইকুম, শারভিজ হিয়ার। সো আপনাদের মধ্যে যারা অলরেডি ফেব্রুয়ারি ইনটেকের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করেছেন এবং কন্ডিশনাল অফার লেটার পেয়ে গেছেন, কংগ্রেচুলেশনস। আর যারা এখন আবেদন করেননি, আবেদন করার কথা চিন্তা করছেন অথবা আগামী বছর জুলাই ইনটেকের কথা ভাবছেন, মোটামুটি দুই পক্ষ থেকেই আমি একটা কমন কোশ্চেন পেয়ে থাকি। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়ার পরে জিএস ক্লিয়ারেন্সটা কীভাবে হবে, কীভাবে সহজ হয় বিষয়টা, আর কী কী ক্রাইটেরিয়া থাকে অ্যান্ড এভরিথিং। সো এটার আসলে দুইটা পার্ট আমি বলতে পারি। ওয়ান থিং, আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনার সাপোর্টিং ডকুমেন্টস, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট হতে পারে, আপনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স হতে পারে, অনেক কিছু হতে পারে। এই ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানিয়েছি, যেটা আপনি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বাট এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি আপনাদের জিএসের জন্য যে ইন্টারভিউটা হয় অথবা আপনাদের যে কোয়েশ্চেনিয়ার্সগুলো দেওয়া হয় সেগুলোর, অর্থাৎ প্রত্যেককেই ইউনিভার্সিটি থেকে একটা ফর্ম দেওয়া হয় ফিল আউট করার জন্য, যেখানে কিনা কয়েকটা কমন কোশ্চেন্স থাকে। এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে প্রপারলি, এবং ওটার থ্রুতেই তারা অ্যাসেস করে দেখবে যে আপনি আসলে জেনুইন স্টুডেন্ট কিনা, এটা তারা বোঝার চেষ্টা করবে, এবং এটার উপরেই ডিপেন্ড করবে ফাইনালি আপনাকে তারা আনকন্ডিশনাল অফার লেটারটা দিবে কিনা। সো বুঝতেই পারছেন এটা আসলে কত বেশি ইম্পর্টেন্ট। আজকে আমি অবভিয়াসলি ওই ডকুমেন্টস নিয়ে কথা বলবো না, আজকে শুধুমাত্র আমি 4টা কোশ্চেন নিয়ে কথা বলবো। সো লেটস বিগিন। আচ্ছা, ফার্স্ট অফ অল ওনারা যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি, আপনার ফ্যামিলি, আপনার কমিউনিটি, আপনার সোসাইটির সাথে আপনার রিলেশনটা কেমন। হ্যাঁ, এখন এটা হচ্ছে কেন জিজ্ঞেস করে, এটা আগে আমি বলি। এটা জিজ্ঞেস করার প্রধান কারণ হচ্ছে বোঝা যে আপনার কান্ট্রির সাথে আপনার রিলেশন কি ঠিকঠাক কি না, নাকি আপনি কান্ট্রিতে রিলেশন বা অবস্থা এমন একটা জিনিস, এমন একটাভাবে আছে যার কারণে আপনি অস্ট্রেলিয়ায় মুভ করতে চাচ্ছেন, মাইগ্রেট করতে চাচ্ছেন। অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কিন্তু এই চিন্তাভাবনা করে আপনাকে ভিসা দিবে না বা কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবে না যে আপনি ওখানে মাইগ্রেশন করে ফেলবেন বা আপনি এখানে থেকে যাবেন একবারে। সো দিস ইজ হোয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আপনার দেশের আপনার ওভারঅল পরিস্থিতিটা কী। সো এটার মধ্যে আসলে কী কী জিনিস আসে, এটা আপনার কোশ্চেন হতে পারে যে আসলে এখানে আমি কী কী কথা বলবো। সো এখানে আপনার কথা বলতে হবে যে দেশে আপনার বেসিক্যালি কে কে থাকেন। আপনার ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, অথবা আপনার যদি স্পাউস রেখে আপনি আসেন পড়াশোনা করতে, সেটা বলতে পারেন। আপনার ভাই বোন কে কে আছে, কে কী করছে, তারা কি ওয়েল এস্টাবলিশড কি না। হ্যাঁ, বা তারপর হচ্ছে যে আপনাদের নিজেদের অ্যাসেট কীরকম আছে, আপনাদের জমি জমা, বাসা বাড়ি, বা নিজেদের কোনো বিজনেস আছে কি না, এই জিনিসগুলো বলতে পারেন। তারপর বলতে পারেন যে আপনি হচ্ছে এখানে কোনো কমিউনিটি, কোনো ভলেন্টারি ওয়ার্ক অথবা কোনো কিছুর সাথে জড়িত কি না, এই জিনিসগুলো বলতে পারেন। এখন এগুলো কেন আসলে বলাটা ইম্পর্টেন্ট, এগুলো বলা ইম্পর্টেন্ট যখন আমি দেখবো যে আচ্ছা ঠিক আছে, একজন আসছে এখানে পড়াশোনা করতে, কিন্তু তার মেইন ফ্যামিলি আসলে দেশে থাকে, তাদের আসলে ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে ওই জায়গায়। সে যদি ওখানে কাজ করে, তার ওখানে কাজ করতে কোনো সমস্যা হবে না, তার থাকা খাওয়াতে সমস্যা হবে না। এরপরে হচ্ছে তার সোসাইটির জন্য সে কী করেছে, সে কিছু ভলেন্টারি কাজ করেছে বা সামথিং, তার মানে হচ্ছে তার দেশের মানুষের প্রতি, দেশের যে সোসাইটি, তার প্রতিও তার অবদান আছে এবং ইন্টারেস্ট আছে। এমন না যে আসলে আমার দেশে কাউকে ভালো লাগে না, কিছু ভালো লাগে না, আমি চলে আসবো, আই ডোন্ট কেয়ার। সো এই ভাইবটা যেন তাদের মধ্যে না হয়। অলসো আরেকটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার যে জব সেক্টর, সেখানে আসলে সেটাতে দেশের কী অবস্থা, এটাও কিন্তু এই কোশ্চেনের মধ্যে একটু বলতে হয়। অর্থাৎ খুবই হাইপোথেটিক্যালি যদি বলি যে আমি বিজনেসে পড়াশোনা করতে চাচ্ছি বা আমি এমবিএতে পড়তে আসতে চাচ্ছি, তাহলে দেশে আসলে এমবিএর থ্রুতে যে জব সেক্টর, মানে কর্পোরেট সেক্টর হতে পারে, বিজনেস সেক্টর, এটার আসলে অবস্থা কী, এখানে কি এনাফ জব আছে, এখানে কি এনাফ অপরচুনিটি আছে আপনার জন্য। যদি হচ্ছে আপনি একটু বুঝাতে পারেন যে আমার দেশে কিন্তু এনাফ জব অপরচুনিটিস আছে পার্টিকুলার এই সেক্টরে, সো আপনাকে কোনোভাবে কনভিন্স করতে হবে যে তোমার কান্ট্রিতে থেকে যাওয়া আমার কোনো উদ্দেশ্য না, ওয়ান, অ্যান্ড হচ্ছে আমার ইচ্ছাও নাই, কারণ দেশে আমার এনাফ ব্যাকআপ আছে। কারণ আমি তো শুধু বললে হবে না, না আমার আসলে অস্ট্রেলিয়া আমি পড়তেই যাচ্ছি, আমি আসলে মাইগ্রেট করতে চাচ্ছি না, এটা তো বললে যে কেউ বিলিভ করবে না, স্বাভাবিক, রাইট? সো আপনাকে রিজন দেখাতে হবে যে কেন আসলে আপনি মুভ করতে চান না। হ্যাঁ, সো আপনার যখন এই ডকুমেন্টসগুলো থাকবে, যা যা কথা বলবেন, চেষ্টা করবেন যে এগুলো রিলেভেন্ট ডকুমেন্টস সাবমিট করার। অর্থাৎ আপনি যদি অ্যাসেটের কথা বলেন, আমার অমুক অ্যাসেট আছে, আমার বাবার বিজনেস আছে, এই ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি আপনি সাবমিট করে দেন, তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল। মানে ভ্যালিডেশনটাও পাওয়া গেল যে আপনি যা বলছেন শুধু মুখের কথা না, এগুলো সত্যি কথা। সো দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড যে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে কেন আপনি পার্টিকুলার এই কোর্সটা সিলেক্ট করেছেন এবং আসলে পরবর্তীতে এটার কী লাভ পাবেন এই কোর্সটা করে। অর্থাৎ এগেইন হাইপোথেটিক্যালি আপনি এখানে হয়তো বা এমবিএ সিলেক্ট করেছেন, অথবা আপনি আইটি সেক্টরে কোনো একটা কোর্স সিলেক্ট করেছেন, মাস্টার্স অফ আইটি অর ব্যাচেলার্স অফ আইটি, এনিথিং। সো যেই কোর্সটি আপনি বলেন না কেন, ওনারা জিজ্ঞেস করবো যে এই কোর্সটাই কেন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই কোর্সটা পড়ে কী হবে, হ্যাঁ তোমার মতে।
তো আপনাকে প্রথমে এটা কীভাবে ভ্যালিডেট করতে হবে আপনার পাস্ট স্টাডি দিয়ে। আপনি যদি ব্যাচেলারের জন্য আসেন তাহলে অবভিয়াসলি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি বিজনেস সেক্টরে পড়াশোনা করেছি, বিজনেসে আমার হচ্ছে এই বিষয়ে হচ্ছে আমি কিছু কেস স্টাডি করেছি, কিছু ওয়ার্কশপ করেছি, সো আমি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করেছি। এবং ব্যাচেলারের জন্য বলছি, যেহেতু আপনার এইচএসসি লাস্ট এক্সাম হবে, তখন আপনি এত কিছু বলতে পারেন যে এই জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড এবং আমাদের দেশে আসলে হচ্ছে এই জিনিসগুলো পার্টিকুলারলি ওইভাবে এখনও শেখানো হয় না, যেটা আমি দেখলাম যে অস্ট্রেলিয়াতে শেখানো পসিবল। অর্থাৎ এই দেশেও যদি আমি ব্যাচেলর করি তাহলে আমার এই ছোটোখাটো বিষয় গ্যাপ থেকে যাবে, যে গ্যাপটা মিটিগেট করার জন্য আই নিড সামথিং লাইক দিস কোর্স, যে কোর্সে আপনি অ্যাপ্লাই করছেন। এবং অলসো আপনাকে এটা বুঝাতে হবে যে আলটিমেটলি দেশে ব্যাচেলর না করে যদি বিদেশে আসেন ব্যাচেলর করতে, তাহলে ওই ডিগ্রিটা নিয়ে আপনার পরবর্তীতে কী উপকার হবে। লাইক আমার ক্ষেত্রে যদি বলি, আমার যে স্টাডি ছিল, তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, এই জিনিসগুলো দেখে আমি বলেছি যে হ্যাঁ আমার পড়াশোনা এই সেক্টরে ছিল, আমি আমার ওয়ার্ক করেছি এই সেক্টরে, কিন্তু আমার পার্টিকুলারলি এই স্কিল রিলেটেড গ্যাপ ছিল, যেগুলোর কারণে আমি হচ্ছে আরও ফার্দার যেতে আমার একটা বাধাপ্রাপ্ত হচ্ছি আমি। হুইচ ইজ হয় আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা কোর্স যদি আমি করতে পারি, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর মি, এবং সেটা আমার হচ্ছে ওভারঅল স্যালারি বাড়তে সুবিধা হবে। আমি এই ধরনের একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। অলসো এখানে কিন্তু একটা বিষয় খুব সাটেলভাবে ওরা হচ্ছে ইমপ্লাই করা ট্রাই করে, সেটা হচ্ছে যে কেন আপনি বেসিক্যালি দেশে কোর্সটা করছেন না, কেন হচ্ছে আপনি বিদেশে কোর্সটা খুঁজতে চাচ্ছেন। ওকে, সো এটাও কিন্তু আপনাকে সুন্দর করে বলে দিতে হবে। আমার জন্য কম্পারেটিভলি ইজিয়ার ছিল, বিকজ আমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করার পরও আমি কিন্তু হচ্ছে আমার অনার্স কমপ্লিট করেছি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে, তারপরে আমি আবার হচ্ছে কাজ করেছি বিজনেস কর্পোরেটে, রাইট। সো এখন যদি হচ্ছে আমি কর্পোরেটে যখন আমি কাজ করছি, তখন আমার ডেটা নিয়ে কিছু কাজ করা পড়েছে, আমি হেলথ কেয়ারে ছিলাম, তো ওভারঅলই হচ্ছে আমার মিক্স ছিল। তো এখন আমি যখন হচ্ছে ডেটা রিলেটেড কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাইবো, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমি বলতে পারবো না যে আমার পাস স্টাডি ম্যাচ করছে। সো আমি কি দেখেছি, আমি দেখেছি যে আমার ওয়ার্কে আমার কিন্তু ডেটা নিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু যেহেতু আমার কোনো ডেটা রিলেটেড কোনো ডিগ্রি নাই, সো অবভিয়াসলি আমার কিছু টেকনোলজিক্যাল নলেজের অভাব আছে, হুইচ ইজ হয় আমি হয়তো বা সব প্রজেক্টে সমানভাবে অবদান রাখতে পারছি না, অথবা সব প্রজেক্টে হয়তো বা আমি ইনক্লুডেড হতে পারছি না। বাট এই ডিগ্রিটা থাকলে আমার খুবই বেশি হেল্পফুল হবে আমার ক্যারিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রে। সো সেকেন্ড যে কোশ্চেনটা, এটার উত্তরটা আপনাকে হচ্ছে এভাবে দিতে হবে। থার্ড যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে কেন অস্ট্রেলিয়া এবং কেন পার্টিকুলারলি এই ইউনিভার্সিটির এই কোর্স। সো এখানে আপনার কোর্সের থেকে বেশি ইমপ্লাই করছে কেন পার্টিকুলারলি আপনি অস্ট্রেলিয়া সিলেক্ট করলেন এবং কেন এই ইউনিভার্সিটি সিলেক্ট করলেন। সো এটা আসলে এই কোশ্চেনের কারণটা কি, এটা আপনাকে বুঝতে হবে। এই কোশ্চেনের কারণটা হচ্ছে যে আপনি যে ডিসিশনটা নিয়েছেন যে অস্ট্রেলিয়ায় আসবেন বা ইউনিভার্সিটিতে আসবেন, এটার জন্য আপনি প্রপার রিসার্চ করেছেন, নট জাস্ট র্যান্ডমলি পিক করেছি। কারণ দেখেন, আমি আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি একটা কথা মোটামুটি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কোথাও না কোথাও বলে থাকি যে ডু ইউর রিসার্চ। অর্থাৎ রিসার্চ কিন্তু বলতে এরকম না যে সবসময় আসলে আপনি কারো হেল্প নিতে পারবেন না, আপনাকে নিজেকেই সব কিছু বের করতে হবে। আলটিমেটলি ইউ আর গেটিং হেল্প ফ্রম সামথিং, লাইক আপনি হয়তো গুগলে হেল্প নিচ্ছেন, অথবা চ্যাট জিপিটি হেল্প নিচ্ছেন, অথবা ভিডিওজে হেল্প নিচ্ছেন, এগুলো সমস্যা না, বাট এগুলি তো রিসার্চ, এগুলো থ্রুতেই তো আপনার ইনফরমেশন পাচ্ছেন। সো ইনফরমেশন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি সবসময় মনে করি যে কখনোই কাউকে যে ডিরেক্ট এই কোশ্চেনটা করে বসবেন না যে আমার জন্য কোনটা ভালো হবে, আমার জন্য কি এই কান্ট্রি ভালো হবে, আমার জন্য কি এই সাবজেক্ট ভালো হবে, আমার জন্য কি এই ইউনিভার্সিটি ভালো হবে। আপনার জন্য কি ভালো হবে এটার ডিসিশনটা আপনার উপর। আপনি মানুষকে এটা জিজ্ঞেস করতে পারেন যে আপনার মতে এখানকার সিচুয়েশনটা কি, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো আপনার মতে, অথবা আপনি যা এক্সপিরিয়েন্স করেছেন এখানে কস্টিংটা কেমন, অথবা এই সাবজেক্টটা পড়ছেন এটার প্রোস কনস আপনার কাছে কী মনে হচ্ছে। বাট ডিসিশন ইজ ইয়োর্স। সো এটা হচ্ছে রিসার্চ। অনেকে যেটা হয় যে এজেন্সিতে যায়, এজেন্সি বলে যে হ্যাঁ আপনি ওই সাবজেক্টে পড়াশোনা করেন, এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। বাট আমি মেনে যাই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ইউনিভার্সিটি এই সাবজেক্ট, তাহলে তো যেহেতু আমার এজেন্সি বলছে তার মানে আমার এখানে অ্যাডমিশন হবে, ভিসা হবে, সবই হবে। বাট প্রবলেম কোন জায়গাটাতে হয়, এই কোশ্চেনের অ্যান্সার যখন আপনাকে এজেন্সি থেকে বলবে যে অ্যান্সারটা আপনি লিখে দেন, তখন আপনি এজেন্সিকে আবার বলবেন যে ভাই কী লিখবো, ভাই একটু লিখে দেন, অথবা আপনি কাউকে পেমেন্ট পর্যন্ত করবেন যে আমার হয়ে একটু লিখে দাও। বাট আপনি যদি নিজ থেকে রিসার্চ করে বের করেন যে এই ইউনিভার্সিটিতে আমি পড়বো, আপনি ডিসাইড করেন, তাহলে ইউ অলরেডি হ্যাভ দ্যাট অ্যান্সার, রাইট। আপনাকে কারোর কাছ থেকে শুনতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আপনার যদি হচ্ছে সুন্দর করে লেখার জন্য হেল্প দরকার হয়, এটা আপনি অনেকের কাছ থেকে নিতে পারেন, বাট আলটিমেটলি দ্য অ্যান্সার ইজ ইয়োর্স। এবং এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে যখন আপনি জেনারিক কোনো একটা অ্যান্সার দেন, চ্যাট জিপিটির থেকে নিয়ে অ্যান্সার দেন, তখন কিন্তু ওরা পড়লে বুঝে যে আসলে এটা খুবই জেনারিক অ্যান্সার, এটা আসলে ওর পার্সোনাল কোনো অ্যান্সার না।
সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনি কী কী বলতে পারেন? এই থার্ড কোয়েশ্চেন যেটা নিয়ে আমি কথা বলছি, এখানে আপনি কী কথা বলতে পারেন? আপনি বলতে পারেন যে কেন অস্ট্রেলিয়া? এখানে আপনি একটা কম্প্যারিজন দেখাবেন যে কেন অন্যান্য কান্ট্রি না, অস্ট্রেলিয়া আমি কেন চিন্তা করেছি, অস্ট্রেলিয়ার কী ভালো লাগে। আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়া এই ইউনিভার্সিটিগুলো আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এগুলো জায়গায় অবস্থান করে, অস্ট্রেলিয়ার কালচার ভালো লাগে, অস্ট্রেলিয়ার ওয়েদার আমার ভালো লাগে। অনেকে কিন্তু এটাও বলে, লিটারেলি অনেকে এটাও বলে যে আমি কানাডা চিন্তা করেছিলাম, বাট কানাডায় হচ্ছে অনেক বেশি ঠান্ডা, আমার শরীর আসলে এত বেশি ঠান্ডা নিতে পারে না বা আমি পছন্দ করি না, সো এই জন্য আমি হচ্ছে কানাডা বাদ দিয়েছি। তো অস্ট্রেলিয়ার ওয়েদারটা আমার খুব ভালো লাগে, বাংলাদেশের কাছাকাছি একটা ওয়েদার, অনেক কিছুই হইতে পারে। বাট মানে জাস্ট যেটাকে বলে ছাইপাশ বলবেন না, ভ্যালিড কোনো কিছু বলবেন। অস্ট্রেলিয়ার নিয়ে ভালো কিছু বলার আসলে কমতি থাকে না। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিয়ে অনেক কিছু ভালো বলা যায়, আপনি ইজিলি বলতে পারবেন, একটু রিসার্চ করলেই পাবেন। আর ইউনিভার্সিটি নিয়েও অনেক ভালো কিছুই বলা যায়, কারণ মোটামুটি এখানে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ওই লিস্টের মধ্যেই চলে আসে। সো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের লিস্টের মধ্যে যখন ইউনিভার্সিটিগুলো আসে, এমনি এমনি কিন্তু আসে না। হ্যাঁ, রিজন থাকে, রিসার্চ থাকে, অনেকগুলো ফ্যাসিলিটি থাকে, অনেকগুলো বেনিফিটস, স্টুডেন্ট বেনিফিটস থাকে, এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটি থাকে পরবর্তীতে। সো তার মানে ইম্প্যাক্টফুল ওই কোর্সগুলো হয় ইউজুয়ালি। সো এইভাবে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। অলসো এখানে আবার হচ্ছে একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে অস্ট্রেলিয়া বা পার্টিকুলার এই ইউনিভার্সিটি বা এই কোর্স নিয়ে মানে প্রশংসা করতে করতে এমনভাবে আবার বলে দিয়েন না যেন মনে হয় যে এটা আমার এত ভালো লাগছে আমি তো এখানেই থেকে যাবো, অস্ট্রেলিয়া উড বি দ্য বেস্ট প্লেস টু লিভ। তো এরকম না। সো যেটা বলবেন এমনভাবে বলবেন আলটিমেটলি যেন টাই ব্যাক হয় যে আপনি দেশে ফেরত আসবেন, অর্থাৎ আপনার সোল পারপাস হচ্ছে পড়াশোনা করতে যাওয়া, মাইগ্রেশন না। খুবই বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এখান থেকে হচ্ছে লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ফিউচার প্ল্যানটা কি। এগেন আপনার ফিউচার প্ল্যানটা এমনভাবেই দেখাতে হবে যেন এটা খুব ক্লিয়ার বোঝা যায় যে আপনার অস্ট্রেলিয়া কোনো মাইগ্রেশন পাথ হয় না, নাথিং। আপনার ফিউচারে কী কী প্ল্যান সেটা আপনি ভালো মতো বলবেন যে আমি যেহেতু এই সাবজেক্টে পড়াশোনা করেছি, এখন এই সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছি, এই সেক্টরে আমার জব হবে, বাংলাদেশে এই জবের এই অবস্থা, এখানে স্কিল মানুষের এই অবস্থা। টু বি ভেরি অনেস্ট, এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য আমি অনেক অনেক সময় নিয়ে রিসার্চ করেছি, অনেক বেশি। এবং একটা জিনিস আমি বলে রাখি, এই সাপোর্টিং ডকুমেন্টস যেটা কথা আমি প্রথম কোশ্চেনের সময় বলছিলাম, এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই ওরা আপলোড করতে বলে, যে আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস। সো আপনি যখন বলবেন যে যেটা থার্ড কোশ্চেনের কথা বলছিলাম যে অস্ট্রেলিয়া ভালো বা ইউনিভার্সিটি ভালো, আপনি বললেই তো হবে না, আপনার কিসের বেসিসে, কী রিসার্চের বেসিসে আপনার মনে হয়েছে যে এই ইউনিভার্সিটি ভালো, অস্ট্রেলিয়া ভালো, এবং অন্যান্য কোন কান্ট্রি আপনি রিসার্চ করেছেন। আপনি যে বলছেন যে বাংলাদেশে, সেকেন্ড কোশ্চেনের কথা বলছি, যে বাংলাদেশে থাকলে আমার এই স্কিলগুলো ডেভেলপ হবে না, ইভেন ইফ আই গেট দিস ডিগ্রি অ্যান্ড অল, তাহলে সেই কথাটা আপনি কিসের বেসিসে বলছেন? লাইক আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি বলেছিলাম যে বিজনেস অ্যানালিটিক্সে যদি বাংলাদেশে আমি মাস্টার্স করতে চাই, আমার কাছে অপশন নাই। কেন? কারণ আমি বলেছিলাম যে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড এটা, আমাদের দেশে যতগুলো বিজনেস অ্যানালিটিক্স কোর্স আমি যখন অ্যাপ্লাই করছি ছিল, ঢাকা ভার্সিটিতে ছিল, জাহাঙ্গীরনগর ছিল, ইস্ট ওয়েস্ট ছিল, ব্র্যাকে ছিল, এই কয়টা আমার মনে পড়ছে, এবং এই কয়টার ডিটেল আমার কাছে ছিল। এবং মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু রিকোয়ারমেন্ট যেটা, যে আপনি ওই ইউনিভার্সিটি মানে ওই কোর্সের অ্যাডমিশন নিতে চান, আপনার পড়াশোনা লাইক কম্পিউটার সায়েন্সে হতে হবে, অথবা আপনার পড়াশোনার মধ্যে অ্যাকাউন্টিং থাকতে হবে, অ্যান্ড অল, মানে আরও কিছু ছিল, সরি আমার একদম সব কিছু মনে নাই, বাট আরও কিছু ছিল যেগুলো আসলে আমার মানে প্রিভিয়াস স্টাডির মধ্যে ছিলই না। সো তার মানে কি, মানে জাস্ট প্রাইমারি যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সেখানেই আমাকে আমার নিজের কান্ট্রি অ্যালাউ করছে না। হ্যাঁ, সো তার মানে কি যে আমাদের কান্ট্রির আসলে ওভারঅল সিস্টেমটা যেভাবে করে রাখা হয়েছে ইউনিভার্সিটিতে, সো আপনার আসলে ওই নাই। আপনি যদি কোনো একভাবে ডিসিশন নিয়ে নেন ক্লাস 9-এ যে আমি আসলে কমার্স নিয়ে পড়বো, আমি সায়েন্সে যাব না, সো আপনার আর পরবর্তীতে উপায় নাই যে আপনি আসলে ইঞ্জিনিয়ারিং সাইডে বা মেডিকেল সাইডে ঢুকতে পারবেন। দিস ইজ স্যাড, বাট দিস ইজ হোয়াট ইট ইজ আমাদের দেশে। সো বাইরে তো তা না, বাইরে আসলে মানে ক্যারিয়ার সুইচ জিনিসটা খুবই কমন এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড। ওরা চিন্তা করে যে আসলে তোমার ইচ্ছা নাই এই জায়গাতে, তুমি কাজ করছো, ইটস ফাইন। তুমি অনেক মানুষ আছে 2-3 বছর, 8 বছর, 10 বছর কাজ করে ক্যারিয়ার চেঞ্জ করে। কারণ কি, ওরা বলে আমার এটা ভালো লাগতেছে না, আমি 10 বছর কাজ করছি, আই এম নট ফিলিং ইন্টারেস্টেড এনিমোর, হুইচ ইজ হোয়াই আই ওয়ান্ট টু সুইচ মাই পাথ, অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন। সো আমাদের দেশের তো তা না, বাট এটা আমি কিন্তু রিজন দেখেছিলাম যে আমি চাইলেই, আমাদের দেশে অপশন আছে কিন্তু আমি চাইলেই সেখানে অ্যাডমিশন নিতে পারবো না। সো সেখানকার কোয়ালিটি
এগুলোর কথা আমি বাদই দিলাম, যে ওখানকার যে কোর্স অ্যান্ড এভরিথিং সেটা আমার কতটুকু হেল্প করবে, এটা আমার ক্ষেত্রে প্রশ্নই আসেনি, কারণ আমার ওই অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আমার ফিল আউট হয় নাই। সো এইভাবে এখন এই কথাগুলো যে আমি বলেছি, এটার রিলেভেন্ট ডকুমেন্ট আমি কী দিয়েছি? রিলেভেন্ট ডকুমেন্ট দিয়েছি আমি ওই ইউনিভার্সিটি, যেগুলো ইউনিভার্সিটির নাম বললাম, এই ইউনিভার্সিটির যে অ্যাডমিশন রিকমেন্ড একটা পিডিএফ থাকে অথবা কোনো একটা ওয়েবসাইট পেজ থাকে, ওই ওয়েবসাইট পেজগুলো এগুলো সব কিছু একখানে করে আমি ওটার উপর আমার রিজনিংগুলো লিখে একটা মোটামুটি 7, 8, 10 পেজের, মানে প্রত্যেকটা আমি যা যা কথা বলেছি প্রত্যেকটার উপরে আমি এরকম 7, 8, 10 পেজের লাইক মোটামুটি একটা রিসার্চ ডকুমেন্ট বানিয়ে আমি আপলোড করেছি। ইভেন আমি যখন বলছি যে আমাদের দেশে এই ধরনের কাজের অনেক বেশি ভ্যালু, আমি বলছি ভ্যালু, বাট আসলে কি এত ভ্যালু কিনা, আমি অনেক রিসার্চ করেছি। আমি সত্যি কথা, আমি অনেক পেপার কাটিং, বিভিন্ন এখন তো পেপারসগুলো থাকে, নিউজ পেপারগুলো, অনলাইন পোর্টালগুলো, সো সেখান থেকে অনেক দিন আগে বিভিন্ন লেখা থাকে না যে আমাদের দেশের এই সেক্টরে এত স্কিল মানুষের ঘাটতি আছে, অমুক তমুক, এরকম বিভিন্ন ধরনের পাবলিকেশন যেগুলো ছিল, আমি ওগুলো নিয়ে একখানে করে আমি ওটার উপর আরও কিছু লিখে এভাবে 8-10 পেজের আমি ডকুমেন্ট সাবমিট করেছিলাম আমার কথার বেসিসে, যে আমি যেগুলো কথাগুলো বলছি এগুলো কিন্তু আউট অফ থিন এয়ার আমি বলছি না, আমি জাস্ট বানায় বলছি না। হ্যাঁ, এখানে রিলেভেন্ট ইনফরমেশনগুলো কিন্তু নিউজ পেপারে ছাপা হয়েছে বা অমুক জায়গায় বলা হয়েছে। ইভেন আমি কিছু ইউটিউব ভিডিওরও লিঙ্ক দিয়েছি, যে এই ইউটিউব ভিডিও হয়তো এরকম যে কারো একটা সাক্ষাৎকার, মানে অবভিয়াসলি ফেমাস কারো, অথবা কোনো একটা নিউজ, সেটা লিঙ্ক আমি দিয়েছি যে এই নিউজে কিন্তু এই কথাটা বলছে যে এখানে এই ধরনের লোকের অভাব আছে, এই ধরনের স্কিলের অভাব আছে, ফিউচারে বাংলাদেশ কী প্ল্যান করছে। বাংলাদেশ কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক ধরনের প্ল্যানিং হয়, যে আগামী 2 বছর 3 বছর আমাদের প্ল্যান এইটা, আইটি সেক্টরের এই প্ল্যান, হেলথ সেক্টরের এই প্ল্যান। আমি ওদের কিন্তু প্ল্যানের খসড়া ওরা কিন্তু অনলাইনে দেয়, আমি ওগুলো ইনক্লুড করেছিলাম। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ হাউ ইউ শুড রিসার্চ অ্যান্ড প্রিপেয়ার ইউর ডকুমেন্টস। অবভিয়াসলি এখানে অন্য কেউ হেল্প করতে পারবে না, কারণ এক একজনের রিসার্চের ধরন, এক একজনের রিজনিং অ্যান্ড সব কিছুই ডিফারেন্ট। বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কীভাবে। অ্যান্ড অলসো আমি এটা একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে আমি এইভাবে ডকুমেন্টস জমা দিয়েছি বলে যে আপনাদেরকে দিতে হবে, অথবা আপনি বলতে পারেন যে আমার এজেন্সি তো এরকম কিছু বলে নাই, ইটস ফাইন, হয়তো বলে নাই, আমার এজেন্সি পার্টিকুলারলি বলে নাই যে ভাই আপনার এরকম একটা রিসার্চ ডকুমেন্ট আপনি বানান তারপর দেন, আমাকে বলে নাই, টু বি অনেস্ট। বাট আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন যে আসলে কোনো একটা কথা মানে এমনি বলতে আমি চাই না, পছন্দ করি না। আমি চাই যে কোনো একটা কথা বললে সেটা যেন প্রপার ডেটা বেসড ইনফরমেশন হয়, সো দ্যাট কেউ কোনো কোয়েশ্চেন করলে আই হ্যাভ দ্য অ্যান্সার। হ্যাঁ, আমি জাস্ট ব্ল্যাঙ্ক যেন না হয়ে যাই। সো এই জন্য আমি নিজ থেকে ওটা করেছি, এবং করার পর আমার এজেন্সি আসলে আর কিছু বলেই নাই, যে বরং অ্যাপ্রিসিয়েট করছে যে মানে আপনি এত ডিটেলে দিছেন, মানে এটা কম দেখা যায়। সো কম দেখা যায় যেহেতু উনি বলছেন, আমি কোয়াইট শিওর হয়তো বা এত এক্সটেন্সিভ রিসার্চ, এত এক্সটেন্সিভ ডকুমেন্ট হয়তো বা দরকার হয় না। বাট যারা করবেন ইজ গুড, যারা না করবেন সেটাও ফাইন, বাট একটা মিনিমাম লেভেলের রিসার্চটা দরকার। অ্যান্ড অলসো অলওয়েজ টক টু ইউর কাউন্সিলর যে ইউনিভার্সিটি কীভাবে রিকোয়ার করে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কিন্তু সেম না অ্যাজ ইন হয়তো বা তাদের কোশ্চিন টাইপ একটু এদিক ওদিক হতে পারে, অথবা সেম জিনিসগুলো ওরা হয়তো বা অ্যান্সার না নিয়ে ওরা একটা জাস্ট ইন্টারভিউ কল করে ফেলতে পারে। ইন্টারভিউতে কল করলেও আপনাকে ইউজুয়ালি এই ধরনের কোশ্চেনগুলোই করবে। সো যেই 4টা কোশ্চেনের কথা বললাম, এই 4টা কোশ্চেনের অ্যান্সার যদি আপনার কাছে ভালো মতো রেডি করা থাকে উইথ প্রপার ডকুমেন্টস, ডেটা, আপনি ডকুমেন্টস রেডি যদি নাও করেন, আপনার এজেন্সি যদি না বলে, বাট প্রপার ডেটা, যে কেন বলছেন এই কথাটা, রিজনিংগুলো যদি ঠিকঠাক থাকে, আই বিলিভ আপনার এই জিএস ক্লিয়ার করতে খুব একটা সমস্যা হবে না। অ্যান্ড মজার বিষয় হচ্ছে ভিসার সময় কিন্তু আমাদের একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি জমা দিতে হয়, সেখানে কিন্তু বেসিক্যালি এই কোশ্চেনগুলোই থাকে, এই কোশ্চেনগুলোই ওরা জানতে চায়। সো এটা যদি আপনি একবার প্রপারলি প্রিপেয়ার করে ফেলেন, তখন ভিসার সময় কিন্তু আপনার খুব একটা প্রবলেম হবে না। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। অ্যান্ড আপনাদের যাদের কোনো কোশ্চেন আছে আপনারা শেয়ার করতে পারেন অ্যাজ ইউজুয়াল কমেন্টসে। আর আমি আমার ফেসবুক পেজ খুলেছি, ফেসবুক পেজে এখনও আমি সব ভিডিওগুলো আপলোড করি নাই, 2-3টা ভিডিও আপলোড করেছি, আস্তে আস্তে সব ভিডিও আপলোড করবো। এখনও আমি ফেসবুক অতটা রেগুলার না, অনেকেই আমার ফেসবুক পেজেও টেক্সট করেন, এখন পর্যন্ত আমার এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত আমি সবগুলো টেক্সটে রিপ্লাই করেছি। তবে অনেক সময় আমার একটু লেট হয়ে যায়, কারণ বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝখানে সুযোগ হয় না। বাট আমার যখনই সুযোগ হয় আমি চেষ্টা করি ইন ডিটেল অ্যান্সার করে দেওয়ার, এক লাইনে জাস্ট হ্যাঁ না বলার থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট যেটা এতদিন করে আসছেন, এবং আশা করি এই সাপোর্টটা করে যাবেন, তাহলে আমার ভিডিও তৈরি করার পিছনেও একটু মোটিভেশন কাজ করবে। আর পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি পিআর রিলেটেড ভিডিও একটা করব, অনেকেই বলছেন। সো পিআর রিলেটেড ভিডিও আমি যদি করতে একটা পডকাস্টের মতন লাইক 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। সো আই উইল ট্রাই যে এটা 2-3 পার্টে পিআর নিয়ে ডিটেইল আলোচনা করার, সো দ্যাট ওই কয়টা ভিডিও যদি আপনি সময় দেখেন, আমি
মোটামুটিভাবে বলতে পারবো যে আপনার পিয়ার নিয়ে কনফিউশন থাকবে না। পিয়ার নিয়ে অনেক ধরনের কনফিউশন আই বিলিভ থাকবে না। আরেকটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করবো, যেহেতু আমার আর মোটামুটি 10 দিনের মতন থাকলে এই দেশে 3 মাসের মতন থাকা হবে। সো আমার কাছে মনে হয় যে 3 মাস উইল বি গুড টাইম যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি বা আমার 3 মাসে একটা এক্সপিরিয়েন্সের রিভিউ দেওয়ার জন্য। কারণ এই ধরনের ভিডিও অনেকেই চেয়েছেন, কিন্তু আমি আসলে 1 মাস থেকে বা 1.5 মাস থেকে এরকম কোনো ভিডিও করতে চাচ্ছিলাম না, কারণ হয়তো বা একদম রিয়েলিস্টিক ইনফরমেশনটা আসবে না, জাস্ট ভিডিও করার জন্য ভিডিও করা হবে। সো আই ওয়েটেড অ্যান্ড প্রায় 3 মাসের মতন হচ্ছে। আই হোপ এই ভিডিওগুলো সামনে পেয়ে যাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।